হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি মিশকা নতুন আরেকটি ভিডিও বা গল্প নিয়ে হাজির হলাম। তো তোমাদের যদি গল্পটি পড়ে ভালো লাগে তাহলে একটা লাইক করো আর পরবর্তী পর্ব পাওয়ার জন্য অপেক্ষা করো। তো চলো গল্প শুরু করা যাক। গল্পের নাম হচ্ছে চেকমেট। লেখিকা সারিকা হোসেন। পর্ব ১। ঘড়ি কাটায় রাত ১:৩০। ঘন কালো মেঘলা আকাশ। থেকে থেকে বিকট শব্দে শুকনো বাজ পড়ছে। ওয়েদার ফোরকাস্ট অনুযায়ী ভারী তুফানের আগমন হতে চলেছে খুব শীঘ্রই। ইতিমধ্যে আকাশ জুড়ে যেন যুদ্ধের দামাদা বেজে গিয়েছে। ঝড়ের তীব্রতা আগে থেকে অনুমান করে চট্টগ্রাম শহর জুড়ে কঠি হুঁশিয়ারি জারি করা হয়েছে। টিভি, রেডিও সমস্ত সংবাদ মাধ্যমে বারবার সতর্ক করা হয়েছে সন্ধ্যার পর ঘরের বাইরে না বের হতে। উপকূলীয় এলাকায়ও ৯ নম্বর বিপদ সংকেত ঘোষণা করা হয়েছে। শুধু তাই নয়, নিকটস্থ আশ্রয় কেন্দ্রে অবস্থান করার জন্য অনুরোধ করা হচ্ছে বারবার। এখনো ভয়ানক বৈরী আবহাওয়া তো শুনশান নিস্তব্ধ পিচঢালা রাস্তায় বুক চিরে সাই সাই গতিতে এগিয়ে চলছে সফেদ রঙা একখানা গাড়ি। যিনি গাড়ি চালাচ্ছেন তার চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। জানা অজানা ভয়ে মাথা বেয়ে দরদর করে ঘাম এসে জমা হলো চিবুকে। ঠিক গন্তব্যে পৌঁছাতে পারবে কিনা কে জানে। এদিকে পেছন থেকে ধেয়ে আসছে একটি মালবাহী ট্রাক। বারবার সাইড দেওয়ার পরেও তার পিছুই ছুটছে। ভদ্রলোক জানেন কেন এই ট্রাক তার পিছু নিয়েছে। পালানোর শকত পথ বুঝে আজ রুদ্ধ। গাড়ির ভেতরে ভদ্রলোকের সহধর্মী দুই হাতে পেট চেপে ধরে উচ্চস্বরে আর্তনাদ করে চলছে সামনে। ভদ্রলোক বারবার ব্যাক সিটে নজর দিয়ে নিজের স্ত্রী আর ৬ বছরের বাচ্চা মেয়েকে দেখে চলেছে। ভাগ্য যেন আজ বড়ই নির্মম তার। ছোট মেয়েটাকে ঘুমের ঘরে বারবার ঢলে পড়ে যাচ্ছে তার মায়ের ওপর। স্ত্রী আর কন্যায় এখনো অবস্থায় সায়েম রিয়াজি ফুপিয়ে কেঁদে উঠলেন। এরপর সাহসাই নিজেকে সামনে স্ত্রীকে ডেকে উঠলেন, আর একটু সহ্য করো রুনা, কাছে হসপিটাল আছে, আমরা আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। রুনার জন্য তার স্বামী তাকে মিথ্যে সান্ত্বনা দিচ্ছে। কাছে কুলে কোথাও হসপিটাল নেই, আর তারা যেই রাস্তা ধরে ছুটে চলেছে ওইখানে হসপিটাল পাওয়া স্বপ্নের ব্যাপার। চোখে জল ছেড়ে দিয়ে পেটটা আরেকটু শক্ত করে চেপে ধরে অনাগত সন্তানের উদ্দেশ্য রুনা ভেঙে বলে উঠল, তোকে বোধহয় পৃথিবীর আলো আর দেখাতে পারলাম না, আমাকে মাফ করে দিস। এরপর ঘুমে ঢলে পড়া মেয়েটাকে বুকে জড়িয়ে দাঁতে দাঁত চেপে লেবার পেন সহ্য করার বৃথায় চেষ্টা করল রুনা। গাড়ি ছুটে ছুটে কংক্রিটের রাস্তায় ছেড়ে কাঁচা মাটির রাস্তায় চলে গেল। সামনে বিশাল পাহাড়। রিয়াজি সাহেব বুঝলেন আর যাবার পথ নেই, তবু হাল ছাড়লেন না। খুব দক্ষ হাতে স্টিয়ারিং ঘুরিয়ে ছুটলেন অন্য রাস্তায়। ট্রাকের ড্রাইভার ক্রুজ হেসে সেও ছুটল গাড়ির পেছন পেছন। গাড়ির ঝাঁকুনি আর পেটের তীব্র ব্যথায় এবার জ্ঞান হারানো উপক্রম হলো রুনার। ছোট মেয়েটা তন্দ্রা বুঝে এবার ছুটে গেল। হর্নের বিকট শব্দে গুড়ি বৃষ্টি, ভারী বাতাস আর বজ্রপাত শব্দে ভয়ে কেঁদে উঠল মেয়েটি। মেয়েকে সামলানোর কোনো অবস্থাই রইল না রুনার। সায়েম রিয়াজা মেয়েকে ডেকে বলে উঠলেন, ভয় পেও না মা, আমরা অ্যাডভেঞ্চারে এসেছি। ছোট বাচ্চা মেয়েটা সেটা মনে নিজেই কান্না থামালো, কিন্তু পাশেই তার মাকে কোকাতে দেখে কপাল কুঁচকে আধো গুলিতে শুধালো, ভাই কি তোমাকে আবার লাথি দিচ্ছে মামা? মেয়ের কথার প্রতিক্রিয়া করলো না রুনা। ছোট মেয়েটা এবার জানলা দিয়ে বাইরে নজর দিল। চারপাশ নিকষ আধারের ছাওয়া। সব কিছুই কেমন যেন ভৌতিক। অ্যাডভেঞ্চার এ কোন উচ্ছ্বাস কাজ করলো না তার, উল্টে ভয় সিটিয়ে বলল, পাপা ভয় কর। সায়েম রিয়াজি ভয়ার্ত চোখে লুকিং গ্লাসে একবার পেছনের গাড়িকে দেখে মেয়ের উদ্দেশ্যে সান্ত্বনার বাণী বলতে নিলেন, কিন্তু তা আর বলা হলো না। কেউ কিছু বোঝা ওঠার আগে মালবাহী ট্রাক এসে ফিসে দিল গাড়িটিকে। অমন দ্বৈতকার ট্রাকের কাছে ছোট এই প্রাইভেট কার নিতান্তই পিঁপড়ের সমান। ট্রাকের ধাক্কায় উল্টে গেল গাড়ি। কয়েকবার উল্টে পাল্টে একটা বৃহৎ বড়ই গাছের সাথে আটকে রইল। রুনা আর কোনো আর্তনাদ করলো না। হয়তো অনেক আগে সে বিদায় নিয়েছে পৃথিবীর মায়া ত্যাগ করে। ভাঙা কাছে সালাম রিয়াজি চোখ মুখ কেটে বিভৎস রূপ ধারণ করেছে। কোথা থেকে যেন একটা ধারালো রড তার বুকে এফোর করে দিল। কানের বিকট শব্দ হয়ে স্তব্ধ হলো সব কিছু। বহু কষ্টে একবার পেছনে তাকালো সাইম রিয়াজি। রুনার এক হাত তখনও তার মেয়েকে বুকে জড়িয়ে আছে। ছোট মেয়েটা আর নড়ল না। হয়তো সেও দুনিয়া থেকে চলে গিয়েছে। এত আঘাত কি ওই ছোট বাচ্চাটা সইতে পারবে? স্ত্রী আর মেয়েকে করুণ হাল দেখে চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল সাইম রিয়াজি। হাত দিয়ে বুক বেঁধে থাকা রড খুলে স্ত্রী আর সন্তানকে একবার শেষ স্পর্শ করে দেখতে চাইলেন, কিন্তু শরীর নিস্তেজ হয়ে এলো, শক্তিতে কুলোয় না। ট্রাকের ড্রাইভার হেলো দিলে হো হো করে হাসতে হাসতে উল্টে থাকা গাড়ির কাছে এলো। তারপর হাঁটু ভাঁজ করে উঁকি দিয়ে দেখলো গাড়ির ভেতর সবাই কেল্লাফতে। এবার হাততালি দিয়ে হেসে উঠল ড্রাইভার। তারপর রসিয়ে বলে উঠল,
কেমন অনুভব করছেন ক্যাপ্টেন? বলেছিলাম বেশি বেরো না, শুনলে না। বেশি বাড়াবাড়ি করতে গিয়ে স্ত্রী সন্তান সহ বেঘরে প্রাণ হারালে। আফসোস, বড্ড আফসোস। কথাগুলো বলে গগন কাঁপিয়ে হেসে উঠল ড্রাইভার। আকাশের অবস্থা আরও খানিক বৈরী হলো। ড্রাইভার আর কাল বিলম্ব না করে ট্রাক হুকিয়ে ছুটে চলল কোথাও। এদিকে সাইম রিয়াজি বহু কষ্টে ডাকলেন, রূপ। মেয়ের সাড়া পাওয়া গেল না। এরপর স্ত্রীর নাম ধরে ডাকলেন, রুনা। সেখান থেকেও শব্দ এলো না। ধীরে ধীরে সব কিছু কেমন অন্ধকার হয়ে এলো। কানের শুধু ভারী বর্ষণ আর বাতাসের শোষ আওয়াজ এলো। কেমন কাল ঘুম এসে চেপে ধরল সাইম রিয়াজিকে। চোখের সামনে ফকফকে বিশাল আকাশ। মৃদু হাসলেন সাইম রিয়াজি। এরপর সব কিছু থেমে গেল। প্রকৃতির নিষ্ঠুর রূপ দেখার জন্য ঘর ছেড়ে বেরিয়ে এসেছে এক কিশোর। দেখার জন্য বললে ভুল হবে, আসলে পরিমাপ করতে এসেছে কার নির্দয়তা বেশি, তার নাকি তুফানের। বয়সে 17 দোরগোড়ায়। শরীরে বয়সন্ধির ছাপ স্পষ্ট। চেহারায় কোনো মাধুর্য নেই, কিন্তু বিশালাকার শরীরের গঠনে জানান দিচ্ছে কোনো সুপুরুষই বটে। কিশোরী বিশাল আকাশের পানে তাকিয়ে খালি পায়ের হেঁটে চলেছে পিচ ঢালার পথ ধরে। জীবন তাকে কোথায় থেকে কোথায় এনেছে কিচ্ছুটির হিসাব মিলছে না। এমন হবার কথা ছিল না। রাজপ্রাসাদ থেকে স্থান হয়েছে রাস্তায়। জীবন ছিল রাজপুত্রের মতো। ভাগ্যের নির্মম পরিহাসে জীবন হয়েছে রাস্তায় নেড়ি কুত্তার মতো। কিন্তু এইসব নিয়ে কোথাও আফসোস নেই তার। চোখে মুখে কাঠিন্য আর গম্ভীর্য ভাবমূর্তি জানান দেয় কিশোরী তার লক্ষ্য অটল। কিন্তু এইটুকু বয়সে কিসের লক্ষ্য তার? ঝড়ের মাত্রা আরও বাড়ল দুধাপ। ইতিমধ্যে গাছপালা ভেঙে রাস্তায় অবরোধ হয়ে রয়েছে। নিকষ কালো আধার হৃদয় কাঁপিয়ে দেবার জন্য যথেষ্ট। বাতাসে তেড়ে টোকা মুশকিল। এই বুঝি উড়িয়ে অন্যত্র নিয়ে যায়। বজ্রপাতের কঠিন ঝলকে অদূরে নজর স্থির হলো কিশোর। এক পা দুপা করে এগিয়ে এলো সেই স্থানে। অ্যাক্সিডেন্ট হয়েছে। এমন নির্মম ঘটনা, চেহারা ভাবভঙ্গি কোনো পরিবর্তন হলো না তার। পকেটে থাকা টর্চ জেলে ভেতরটা দেখে নিল। ভেতরে এক মহিলা, একটা বাচ্চা আর একটা ড্রাইভার। পোশাকে ড্রাইভার মনে হচ্ছে না। হচ্ছে নাবিক পোশাক তার গায়ে জড়ানো। সাদা দামি পোশাক রক্তে লাল রং ধারণ হয়েছে। হয়তো তারা দম্পতি। নিজের মাধুর্যহীন কণ্ঠে ডাকলো কিশোর, বেঁচে আছেন কেন? কোনো উত্তর এলো না। কিশোর তাচ্ছিল হাসলো। সব মানুষের কপালই তার মতো ফুটো, নইলে এমন বেঘরে কেউ প্রাণ হারায়? নিষ্ঠুরের মতো সেই স্থান ত্যাগ করতে নিল কিশোর। এমন সময় ছোট বাচ্চার কান্নার আওয়াজ এলো। পায়ের গতি শীতল হলো কিশোরের। পেছনে ফিরে ভ্রুকুচকে সামনে এগিয়ে গাড়ির ভেতরে টর্চের আলো ফেলল পুনরায়। ছোট বাচ্চাটি তার মায়ের পিঠে নিচে চাপা পড়ে আছে। এক হাত বাড়িয়ে মেয়ের বাহু চেপে ধরে জোরে টান দিল। অসাবধানতায় কাঁচ ভাঙা ধারালো অংশ তার বাহু কেটে বলি হলো। কিন্তু কিশোর আউচ পর্যন্ত করল না। সপ্তপর্ণে গাড়ির ভেতর থেকে বের করে আনলো মেয়েটিকে। মেয়েটির চোখ মেলে তাকাতে পারছে না। পুরো শরীর কেটে ছিঁড়ে একাকার। গায়ে সুতির ফ্রক চুয়ে চুয়ে রক্তধারা ঝরছে। মেয়েটিকে কিছু জিজ্ঞাসা করবার আগেই গাড়ির ইঞ্জিন বক্সে নজর গেল তার। মুহূর্তে শব্দ হাতে ছো মেরে মেয়েটিকে কোলে তুলে দৌড়ে একটা নির্দিষ্ট দূরত্বে এসে থামলো। এরপর পেছনে ফিরেই কিছু দেখার আগে বিকট শব্দ, চারপাশ আলোকিত হলো। ব্লাস্ট হলো গাড়িখানা। মেয়েটির ভয়ে অল্প আর্তনাদ করে কিশোরের গলা খামচে ধরে বুকে মুখ লুকালো। মেয়েটি এখনও কাণ্ডে বেশ মায়া হলো তার। এদিকে বৃষ্টির ভিজেই হিমশীতল রূপ ধারণ করছে মেয়েটিকে। কিশোরের দুই হাতে শক্ত করে জড়িয়ে দ্রুত পদে ফিরে এলো নিজের ঘরে। নিজের ঘর বললে ভুল হবে, অন্যের আস্তানা এটা। সেখানে তার নিজের একটা ছোট কক্ষ রয়েছে। এতেই এনে শুয়ে দিল বাচ্চা মেয়েটিকে। এরপর ভেজা পোশাক পাল্টে নিজের একটা টি শার্ট পরিয়ে দিল। মেয়েটির অবচেতন কিশোর তপ্ত শ্বাস ফেলে উঠে গেল। ফিরে এসে মিনিট 10 পর হাতে অ্যান্টিসেপটিক আর ধোয়া উঠা জল। ধীরে ধীরে সেই জলে সুতির নরম কাপড় ভিজিয়ে মেয়েটির হাত পা মুছে দিল। শরীরে বেশি চোট লাগেনি তার। মমতাময়ী মা বোধহয় নিজের সবটা নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত আগলে নিয়েছিল তাকে। শুধু কপালের কাছে একটা কাটা দাগ পাওয়া গেল। ভাগ্য ভালো, কোনো কাজ বাঁধেনি তার শরীরে। কিশোর ভালো করে হাত মুখ মুছিয়ে তুলোতে মেডিসিন লাগিয়ে কপাল এর ক্ষত পরিষ্কার করলো। এরপর একটা ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে নিঃশব্দে উঠে গেল। ঘড়িতে সকাল 9টা বেজে 20 মিনিট। ঝড়ের পর সব কিছু নিস্তব্ধ, নীরব। চারপাশে রয়ে রয়ে যাওয়া তাণ্ডব দেখে ঝড়ের হিংস্রতা অনুমান করা যাচ্ছে সহজেই। ধীরে ধীরে বাড়ছে মানুষের কর্মব্যস্ততা, সেই সাথে সাফ করা হচ্ছে রাস্তাঘাট। গত রাস্তায় ভয়ানক
দুর্ঘটনায় নিয়ে কোথাও কোনো খবর পাওয়া গেল না, হয়তো কেউ সেই খবর রাখেইনি। আলমারা ভাঙতে ভাঙতে উঠে এলো কিশোর। দুতলা বিশিষ্ট বিশাল বাড়িটি ড্রয়িং রুমের পায়ের ওপর পা তুলে বসে আছেন মাঝ বয়সী এক ব্যক্তি। তার নাম সুভানা গং। চেহারায় কেমন যেন হিংস্রতা বিরাজ করছে সবসময়। বাম চোখের নিচে লম্বালম্বি কালো রঙের কাটার দাগ গায়ের কাটা দেওয়ার অনুভূতি দেয়। বাঁকা বাঁকা লম্বা লম্বা গোঁফ আর অভিজাত্য বহন করে। পরনে সাফেদ পাঞ্জাবি আর লুঙ্গি, সব মিলিয়ে তার মতোই শাসনকর্তার ভাব পরিলক্ষিত। 2 আঙ্গুলে বাম পাশের গোঁফ মোচড়াতে মোচড়াতে গম্ভীর মোটা স্বরে ডাকলেন, সারফরাজ। ডাক শুনে এগিয়ে এলো কিশোর। মাথা নত করে উত্তর করলেন, বলুন দাদাজান। শুনেছি মেয়ে নিয়ে এসেছি সেখানে। মেয়ে নয় দাদাজান, ছোট বাচ্চা। তাচ্ছিল্য হাসলেন সুবনান। নিজের রাজকীয় চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে ক্ষিপ্ত গলায় বললেন, হায়েনার আতুরঘর এটা। এখানে রাস্তার একটা বিড়ালও নিরাপদ নয়, সেখানে মেয়ে মানুষ দূর কি বাত। মাথা উঁচু করলো সারফারাজ, গলায় তেজ এনে বলল, এই বাচ্চা মেয়ে আমার আমানত দাদাজান। ওর দিকে চোখ তোলার আগে আমাকে অতিক্রম করতে হবে। কি করবি তুই? জ্যান্ত গেড়ে দেবো। বয়স কত তোর? বয়সের চাইতে রক্তের তেজ বেশি দাদাজান। সুভান গং আর একটা কথাও বাড়ালেন না। চূড়ান্ত সাহসিকতা দেখে রাস্তা থেকে তুলে এনে নিজের কাছে আশ্রয় দিয়েছিস এই ছেলেকে তিনি। তখন বয়স ছিল সবে 10। বাচ্চা থেকে ধীরে ধীরে পুরুষে রূপান্তরিত হচ্ছে এই ছেলে, কিন্তু গায়ে যেন রক্তের চাইতে কারেন্ট বেশি। ছুলেই 440 ভোল্টের ঝটকা লাগে। যেমনটা ভেবেছিলেন তার চাইতেও খতরনাক এই ছেলে। মনে মনে সুভানা নিজের বিশাল অধিপতি এই ছেলের হাতে তুলে দেওয়ার স্বপ্ন দেখেন। কিন্তু কি আছে ভবিষ্যতে? সুভানা শেখ আর সারফারাজ এর কথার মধ্যে গুটি পায়ে সিঁড়ি বেয়ে নেমে এলো মেয়েটি। সারফারাজ একবার নজর দিল তার পানে। মায়াবী এক বাচ্চা, যেরকম মনে আদর স্নেহ জাগবে মেয়েটাকে দেখে। সারফারাজ এর বিশাল জামা মেয়েটার পায়ের পাতা ছড়িয়ে মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। ভীত চোখে 2 হাতে উঁচুতে টি শার্ট উঁচু করে হাতে ইতি তাকাতেই সারফারাজ এর সামনে এগিয়ে এলো মেয়েটি। এরপর সারফারাজ এর কনিষ্ঠা আঙ্গুল টেনে ধরে বড় বড় চোখে সারফারাজের পানে তাকিয়ে মেয়েস্বরে বলল, ক্ষুধা লেগেছে, খাবার দাও। মেয়েটির আবদারে হৃদয় শীতল হলো সারফারাজের। হাঁটু গেড়ে মেয়েটির সামনে বসে 2 কাঁধে হাত রেখে সারফারাজের নরম কণ্ঠে বলল, নাম কি তোমার? সারফারাজ এর অদ্ভুত সাদা আকাশি মিলেশের আইস ব্লু চোখের মনিতে তাকিয়ে বাঁকা ঢোক গিল মেয়েটি। এরপর অস্পষ্ট স্বরে বলল, রূপকথা। তো পরবর্তী পর্ব পাওয়ার জন্য সবাই অপেক্ষা করো। আজকে এই পর্যন্ত, বিদায়।